লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, পৌনে 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এবং সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। তা আগে আমি 1 মিনিট বলে নিয়ে দেখাইলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন ওখানে। তো খুব দুঃখজনক একটা নিউজ রয়েছে আপনাদের জন্য, সেটা হলো আমাদের পিনাকি সাহেব, পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে ভিডিও করেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তাকে চেনেন না। তো পিনাকি দার উপর মানে কে বা কারা, বাংলাদেশের না বাংলাদেশের বাইরে থেকে, তো তাকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করেছে এবং বাংলাদেশে যারা কিনা ওই আওয়ামী লীগ করে, তো সেই কর্মী বাহিনীদেরকে নির্দেশ দিচ্ছে সেই পোস্টের মাধ্যমে যাতে পিনাকি দাকে যদি হাতের কাছে পায় তাহলে তার মানে এটা উড়িয়ে দাও, বুঝছেন, মুখে বললাম। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরওয়ারদের মতো যারা প্রবাসে থেকে এদেশের মানুষকে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের সংসদে আসা উচিত। এদেশকে গড়ে তোলার কাজে তাদের মনোনিবেশ করা উচিত। কাল যদি আপনার পিনাকির বউ কোনো মতো প্রেগনেন্ট হয়ে যায়, তখন পিনাকি বলবে যে আমার বউকে প্রেগনেন্টও করে দিছে এই আওয়ামী লীগ। বাস্তব কথা, কালকে যদি পিনাকির বউ প্রেগনেন্টও হয়ে যায়, বলবে এই আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগ আমার বউকে প্রেগনেন্ট বানাই দিছে। ছাত্রনেতা সমন্বয়ক সারজিৎ আলম বলেছে প্রচেষ্টা চলতেছে পিনাকি দাদা সাংবাদিক ইলিয়াসদেরকে দেশে ফিরে আনার জন্য। আমরা পরিষ্কার করে বলি, কনক সরওয়ার, পিনাকি দাদা আর সাংবাদিক ইলিয়াসকে দেশের সম্মান দিয়ে ফিরিয়ে এনে উপদেষ্টা বানাইয়া দেখেন, এরা 1 সপ্তাহের মধ্যে এই দেশের অবস্থার পরিবর্তন করবে। 24-এর যে গণ অভ্যুত্থান হলেন, এই অভ্যুত্থানের ভেতরে বিদেশে থেকেও যেই 3টা সাংবাদিক ভূমিকা রেখেছে, 1 নম্বর হলেন পিনাকি দাদা, 2 নম্বর সাংবাদিক ইলিয়াস, 3 নম্বর কনক সরওয়ার। আমরা সরকারকে বলবো এদেরকে মেডেল দিয়ে দেশে ফিরে এনে বাংলাদেশের সরকারের সমন্বয়ক বানানো দরকার। তার কারণ ইলিয়াস ভাই আর পিনাকি দাদা বিদেশের মাটিতে বসে হাসিনের অন্তরে কাঁপুনি তুলে দিয়েছিল। পিনাকির বিষয়ে আলোচনা করা এখন জাতির স্বার্থেই জরুরি হয়ে পড়েছে, কারণ এই লোকটি দেশে অনেক ক্ষতি করেছে, অলরেডি ক্ষতি করেছে। এইমাত্র ফ্রান্সে গ্রেপ্তার হলেন পিনাকি ভট্টাচার্য, এমন একটি নিউজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, পৌনে 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এবং সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। তা আগে আমি 1 মিনিট বলে নিয়ে দেখাইলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন ওখানে। পিনাকি ভট্টাচার্যকে নতুন করে কোনো পরিচয় দিতে হবে আপনাদের সামনে? পরিচয়ের কি দরকার আছে? আমার তো মনে হয় দরকার নাই। তাহলে পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন একটা কারণে, সে খালিদ বিন ওয়ালিদ, ইসলামের যে সেনাপতি ছিল 1400 বছর আগে, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে সে, এবং সে মুসলিম বিশ্বকে জিহাদের জন্য ডাক দিয়েছে। তা আমার মুখের কথা না, ওই ভিডিওটাও দেখাই যে কোন ভিডিওর কারণে সে গ্রেপ্তার হয়েছে। আর দেখেন যে গ্রেপ্তার হওয়ার পরে তাকে হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ভিডিও দুটোই আপনাদেরকে দেখাইতেছি। তো যারা ভিডিওটা দেখছেন, আমি সংক্ষেপে বলে দিই যে পিনাকিটা কে, না হয়তো অনেকে আবার চিনবেন না। বেশিরভাগ মানুষই চিনেন পিনাকিরে। পিনাকির বাড়ি হলো বগুড়া। সে MBBS ডাক্তার ছিল,
এবং সে কমিউনিস্ট রাজনীতি করতো, আগে কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল, গণজাগরণ মঞ্চে সে ছিল এবং সেখানে থাকা অবস্থায় সে কাদের মোল্লার ফাঁসি সহ সকলের ফাঁসির জন্যে, যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্যে সে টোটাল আন্দোলনের অগ্রভাগে সে ছিল। আচ্ছা, তারপরে সে গ্রামীণ ব্যাংকে কিছুদিন চাকরি করে, সে চাকরি চলে যায় অনৈতিকতার কারণে, চুরির কারণে। এটা ছাড়াও সে আরও কয়েকটা চাকুরি নেয় এবং চাকরিগুলো তার চলে যায়। কিন্তু সে ছিল অত্যন্ত উচ্চভিলাষী, সে শত কোটি হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্যে সে তার একটা নেশার মতো হয়ে যায় টাকা। তখন সে করে কি, সে একটা ওষুধ কোম্পানি তৈরি করে বাংলাদেশে। কিন্তু সেই কোম্পানি করার পরে সে সেখানে এই কোটি কোটি ক্যাপসুল সারা বাংলাদেশে সে সাপ্লাই করে। কিন্তু তার দুর্ভাগ্য, এই ক্যাপসুল খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং একজন মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই সব ক্যাপসুলগুলা সম্পর্কে খোঁজ খবর নাই যে এটা কোন কোম্পানির, এবং এটা তারা ল্যাবে নিয়ে যে পরীক্ষা করে, পরীক্ষা করার পরে দেখা যায় যে এই কোম্পানির মালিক হলো পিনাকি ভট্টাচার্য। আর এই ক্যাপসুলগুলোর ভিতরে শুধুমাত্র আটা ছাড়া আর কিছু নাই। তাহলে শুধু যদি আটা থাকে তাহলে তো মানুষ মরার কথা না। হ্যাঁ, এই আটাটাও যদি দীর্ঘদিন ওই ছোট্ট একটা ক্যাপসুলের ভিতরে বদ্ধ অবস্থায় থাকে, এটা খেয়ে বড়রা সহ্য করতে পারলেও শিশুরা হয়তো কোনো কারণে এটা সহ্য করতে পারে নাই। কিন্তু তার পলিসিটা কি ছিল দেখেন, যে শুধুমাত্র আটা দিয়া কোটি কোটি টাকা বাজার থেকে লুটে নেওয়ার জন্যে সে এই কাজটা করছিল। আচ্ছা, এই কাজ করার পরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নোটিশ করে, কিন্তু নোটিশ যে কারণ দর্শানোর জন্য যে এই ক্যাপসুল কি আপনার কিনা, বা এই ক্যাপসুলের ভিতরে কি আছে, আমরা তো প্রমাণ পাইলাম এটা আটা, নিম্নমানের আটা, লাল আটাটা, তাও লাল গমের, তো আপনি এটা জবাব দেন। সে জবাব না দিয়ে আত্মগোপনে চলে যায়। আর তখনই গোয়েন্দা সংস্থা তাকে ধরার জন্য সারাশি অভিযান চালায় বাংলাদেশে। কিন্তু সে আত্মগোপন থেকেই রাতারাতি সে ভারতে পালিয়ে যায় এবং ভারতে বেশ কিছুদিন অবস্থান করার পরে, ভারতে গেলে তো তার 7 খুন মাপ, কারণ সে তো অরিজিনালে হলো কমিউনিস্ট বলে, নাস্তিক বলে, কিন্তু সে তো হিন্দু। পিনাকি ভট্টাচার্য সে তো হিন্দু, তাহলে হিন্দু ভারতে গেলে সে সেই সুযোগ সুবিধা পাইছে। পাওয়ার পরে সেখান থেকে সে আরাম মতো সে ফ্রান্সে চলে গেছে। আচ্ছা, কিন্তু সে কিন্তু বাংলাদেশে থেকে এটা চ্যালেঞ্জ করতে পারতো, কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ কি, এটা একেবারে প্রমাণিত জিনিস। সর্বনিম্ন জেল 7 বছর আর ঊর্ধ্বে হলো যাবজ্জীবন কারাদণ্ড। এটা কারণ মানুষের জীবন মৃত্যুর ব্যাপার হলো এই ওষুধটা। তো যাই হোক, সেই পিনাকি ওই ওখানে পালিয়ে যাওয়ার পরে সে কি করলো, সে একের পর এক ভিডিও করা শুরু করলো এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কেন কেন তার কোম্পানি সিলগালা করলো, কেন তারে গোয়েন্দা সংস্থা দৌড়াই দিল বাংলাদেশ থেকে, সেই ক্ষোভে সে শেখ হাসিনা সরকার বা এই সরকারের বিরুদ্ধে সে ভিডিও করে ছাড়তে থাকলো। কিন্তু সরকারের বিরুদ্ধে ভিডিও করে ছাড়ার সময় তার ভিডিওর ভিউ হইতো 10, 20, 50টা ভিউ হইতো, কেউ ভিডিওটা দেখতো না। তার কে চিনে, কে তার ভিডিও ধরবো? আর শেখ হাসিনার বিরুদ্ধে তো বাংলাদেশে অনেকেই বলে, তাহলে তার ভিডিও দেখবো কেন? এর জন্য সে একটা পলিসি অ্যাপ্লাই করলো। সেই পলিসিটা হলো, সে চোখে গ্লিসারিন দিয়া সে অনলাইনে এসে মুসলমানদের জন্য কান্দাকাটি শুরু করলো। যেমন ধরেন, সে একটা ভিডিওতে কান্দাকাটি করলো কি, যে তুমি 2013 সালে শাপলা চত্বরে তুমি মুসলমানদের মাদ্রাসার ছাত্রদের শেখ হাসিনা সরকার শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের হত্যা করে সেগুলো আরে চাপামাটি দিয়ে ফেলছো। এটা বলছে কে? কান্দাকাটি করে বলছে ওই পিনাকি ভট্টাচার্য। কিন্তু ওই সময়তে কিন্তু সে গণজাগরণ মঞ্চে ছিল এবং ওই শাপলা চত্বরে যে হুজুররা ওখানে মহাসমাজ করছিল, এদেরকে মারার জন্য কিন্তু শাপলা চত্বরে জড়ো হয়েছিল এবং সেখানে সে টাকা পয়সা দিছে, নিজে থাকছে এবং এই শাপলা চত্বরের এই হুজুরদের সমাবেশের বিরুদ্ধে সে লড়াই করছে। আচ্ছা যাক, এখন বাংলাদেশে তার ভিডিওটা সবাই দেখতে গেলে বাংলাদেশে তো এই নষ্ট ব্রাহ্মণের কোনো মূল্য নাই। এই কারণে সে টুপি মাথায় দিয়া, দাড়ি রেখা, ছবি তুলিয়া, পোস্ট করিয়া, চোখে গ্লিসারিন দিয়া কান্দাকাটি। আরে শাপলা চত্বরের সেই সমাবেশের বিরুদ্ধে তো এই পিনাকি ভট্টাচার্য নিজেই লড়াই করছে।
আর সেই এখন বলতেছে যে মেরে ফেলছে কান্দাকাটি, তুমি শাপলা চত্বরের মাদ্রাসার নিরীহ ছাত্রদের গুলি করে মারছো। আর আরামজাদা, তুই তো ছিলি আরামজাদা, তুই আমাকে লগে ছিলি না শাহবাগ গণজাগরণ মঞ্চে? শালা কত বড় বদমাইশ তুই নাকি? আচ্ছা গেল, তারপরে আবার দেখি চোখে গ্লিসারিন দিয়ে কান্দাকাটি করতেছে। কিভাবে কান্দাকাটি করতেছে? কেন চোখে গ্লিসারিন দিয়ে কান্দাকাটি করতেছে? যে বাংলাদেশের আলেম সমাজকে শেখ হাসিনার সরকার তুমি জেলে রাখছো, আল্লাহ সহ্য করবে না, কোরআনের পাখিদের জেলে রাখছো তুমি। আরে হারামজাদা পিনাকি, তুই আলেম কেউ মেয়ে নিয়ে রিসোর্টে ধরা পড়ছে পরে জেলে গেছে, কেউ বলাৎকার করে ধরা পড়ছে জেলে গেছে। আইন তো সবার জন্য সমান। হারামজাদা, তুইও তো থাকতি জেলে বাংলাদেশে থাকলে, কেন তুই ক্যাপসুলের ভিতরে আটা ঢুকে আদি এটা বিক্রি করতে গেলি? তো এই পিনাকিকে আমি একটা কারণে খালি এই জুতার পিটা করতে চাই, এই শুয়োর বাচ্চাকে একটা পাইলে পারে আর দুই গাল এই জুতা দিয়ে পিটাইয়া। এটা কম দামি, জুতাটা কম দামি, হ্যাঁ কম দামি হলেও বাসায় পরার জুতা, এটা দিয়াই এই শুয়োর বাচ্চারে এমন চটকান চটকাইতাম দুই গালে, এক সময় দেখা যেত তার দাঁত দুধ পড়ে যেত, এই দিয়েই পড়ে যেত। শালা শুয়োর বাচ্চা। বলবেন যে কেন ভাই আপনি মারবেন কেন? আরে ভাই, গণজাগরণ মঞ্চ শীর্ষ নেতা ছিল সে নিজে এই যে শাপলা চত্বরে যে হুজুরদের সমাবেশ হয়েছিল 2013 সালে, সে নিজে নেতৃত্ব দিছে গণজাগরণ মঞ্চের। ওখান থেকে সে এদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য জ্বালাময়ী বক্তব্য দিছে। আমি ওর ওই বক্তব্যগুলো খুঁজতেছি, আমি দেখেন ওর ওই স্লোগানগুলো আমি খুঁজতেছি। কতে কাদের মোল্লা ফাঁসি চাই, জামাত বিচার চাই, সে করছে। তাহলে ওরা জুতা মারলাম কেন? শুয়োরের বাচ্চা, তুই কি কারণে? তুই তো কমিউনিস্ট ছিলি, তুই গণজাগরণ মঞ্চ করলি, তুই হুজুরদের বিরুদ্ধে এখানে অভিযান চালাই, তুই সেই কথাগুলো তুই কিভাবে এখন কাইন্দা কেটে মানুষের উপরে দোষটা পাস? দোষ তো তোর হলে সবার আগে গেল। এই কান্দার পরে এই নষ্ট ব্রাহ্মণরে এখন বাংলাদেশের আমাদের যারা মুসলমান আছে এরা তো সহজ সরল ধর্মপ্রাণ, এরা চিন্তা করতেছে যে একজন হিন্দু হইয়াও সে যখন এইভাবে কান্দাকাটি করতেছে মুসলমানের জন্যে, হাই হাই, তাহলে তো সে অনেক আমাদের ভাই। এই তার ভিডিও সবাই দেখা শুরু করলো, এমনভাবে দেখা শুরু করলো ওর ভিডিও, মাদ্রাসায় বসে মসজিদে বসে তার ভিডিও সব দেখতেছে। এখন সে মাসে 8 থেকে 10 লক্ষ টাকা কামাই করে শুধু ইউটিউব আর ফেসবুক থেকে এই ভিডিও দিয়ে। তার ভিডিও ছাড়ার লগে লগেই লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। কারণ কি? বাংলাদেশে সে হিন্দু, কমিউনিস্ট বা সে হলো হিন্দু। তাহলে ওই হিন্দু মতে যদি সে কথা বলে তাহলে কি কোনো মুসলমান তার ভিডিও দেখবে? সে কি 1 টাকা কামাইতে পারবে? এই কারণে চোখে গ্লিসারিন দিয়া মুসলমান কান্দাকাটি করে সে এই ভিডিওগুলো করে এইভাবে মার্কেট পেতেছে। এই জন্য বলতে চাই সে শালা হলো সবচেয়ে বড় হিপোক্রেট। কিন্তু আমাদের মুসলমান ভাইরা বুঝে না তো, সরল সহজ মানুষ, তারা এই নাপাক নষ্ট ব্রাহ্মণ মদখোরের ভিডিও সবাই মসজিদ মাদ্রাসায় বসে দেখতেছে। এবার দেখেন কেন গ্রেপ্তার হয়েছে পিনাকি, এটা দেখেই। আর ওর হাত করা লাগানোর ছবিটা দেখেন, হাত করা লাগিয়ে নিয়ে যেছে যেটাতে, এটাও দেখাই। এই ল্যাপটপটা দাও তো, ল্যাপটপটা দাও। কনক সারোয়ার ভাই, পিনাকি ভট্টাচার্য দাদা, ইলিয়াস ভাই, এরা মূলত ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সৈনিক এবং এই কারণে ভারতের দালাল যারা আছে তারা তাদেরকে ডিফেমিং করার চেষ্টা করছে। বিশেষত যারা শাহবাগীদের জম হলো এই আমাদের কনক ভাই, এই ইলিয়াস ভাই আর পিনাকি দাদা। আর এই শাহবাগীরা এখন তাদেরকে ডিফেমিং করার একটা সুযোগ পেয়েছে ধানমন্ডি 32কে কেন্দ্র করে। ধানমন্ডি 32কে কেন্দ্র করে এবং এর পরবর্তী আওয়ামী দোসরদের যে একটা শাস্তির ব্যবস্থা করা, এটা তো সরকারের কার্যক্রমে কেউ বিশ্বাস করছিল না সরকার কোনো ব্যবস্থা নেবে। এবং এই যে ডেভিল হান্ট না কি যেন একটা অভিযান বললেন, এইটাও কিন্তু এই ধানমন্ডি 32 তারপরে আওয়ামী দোসরদের উৎপাত সামগ্রিকভাবে সেই কারণে আসছে। তাহলে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য অবদান কার? সেটা অবশ্যই কনক সারোয়ার ভাই, পিনাকি দাদা অথবা ইলিয়াস ভাইয়ের।
এই যে আসছে এই জায়গাটাতে শাহবাগীরা পছন্দ করছে না, তো শাহবাগীরা তো পছন্দ করবেই না। তারা কবে ডানপন্থীদের বন্ধু ছিল আমি জিজ্ঞাসা করছি। বামপন্থীরা সব সময় তো ডানপন্থী আচরণকে এভাবে ডিফেমিং করার চেষ্টা করবে। এবং আপনারা দেখেছেন ধানমন্ডি 32কে কেন্দ্র করে পিনাকি দাদার একটা ভিডিও উনি দেখিয়ে দিচ্ছেন যে দাড়িওয়ালা একটা লোক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছে, সে ধানমন্ডি 32-এ গেছে বেসিক্যালি ভিডিও করার জন্য গেছিল। আর এই দাড়িওয়ালা লোকদেরকে দেখিয়ে তারা এই কুচ্ছাটা রটনা করছে। আর দাড়িওয়ালা লোক গেলে সমস্যা কোথায়? দাড়িওয়ালা লোকের মন্তব্য করার অধিকার আছে না? আন্দোলন করার অধিকার আছে না? তার একটা মতামত আছে না? না দাড়ি আমাদের বাঙালি বাংলাদেশি আমাদের এই টেরিটরিতে আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, তাই না? একসময় আমাদের এখানের মেয়েরা ব্লাউজ পরতো না, আমাদের নারীরা। তা ওইটা কি আমাদের সংস্কৃতি নাকি এখন সবাই ব্লাউজ পরে ঘুরবে? ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, ব্লাউজ পরেছে, খুবই স্বাভাবিক বিষয়। তারপরে সেখান থেকে বোরকা পড়েছে। একসময় এখানে মানুষরা অমুসলিম ছিল, তারপরে মুসলিম হয়েছে। একসময় বৌদ্ধ ছিল, বৌদ্ধদেরকে হিন্দুরা কুচুকাটা করে মায়ানমারে পাঠিয়ে দিয়েছে, নিপীড়ন করেছে হিন্দুরা বৌদ্ধদের উপরে। বৌদ্ধরা আর নাই। একটা এলাকার সাংস্কৃতিক বিকাশ, সাংস্কৃতিক পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে, কেউ চাক বা না চাক। এই অঞ্চলটা মুসলিম প্রাধান্য হয়ে গেছে, মুসলিম জনসংখ্যা বেশি, তাদের রুচি আছে, অভিরুচি আছে। এইখানে শাড়ি একটা সময় সংস্কৃতির জায়গাতে ছিল, স্ট্রং সংস্কৃতি, শাড়ি দুর্বল সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে, বোরকা স্ট্রং, হিজাব স্ট্রং সংস্কৃতিতে চলে আসছে। এটা পরিবর্তন হবে। একটা এলাকার মানুষ কোন ধরনের রুচি অভিরুচিতে ধীরে ধীরে কনভার্ট হবে কেউ আটকায় রাখতে পারবে না। সংস্কৃতি ধীরে ধীরে আপডেট হয়। আমাদের এখানে সেই চেঞ্জটা ঘটছে আস্তে আস্তে। এটা মেনে নিতে হবে। যা মেনে নিতে পারে না তারা মানসিক কষ্টে ভুগবে। শাহবাগীরা মারাত্মক মানসিক কষ্টে আছে। ধানমন্ডি 32কে কেন্দ্র করে তারা পিনাকি দাদাদেরকে খেপানোর চেষ্টা করছে। কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এটা প্রয়োজন আছে, এটা প্রাসঙ্গিক প্রত্যেকটা সময়ে। এটা বলার সুযোগ নাই এখন আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নাই। এই লড়াই কোনোদিন শেষ হবে না। পিনাকি দাদার প্রয়োজনীয়তা শেষ হবে না, কনক সারার ভাইয়ের প্রয়োজনীয়তা শেষ হবে না, ইলিয়াস ভাইয়ের প্রয়োজনীয়তা। তারা কোনো দলের না। যখন যে ভালো করে তাকে ভুল ধরে, যখন যে খারাপ করে তাকে তার খারাপ করে। সেটা জামাতের ভুল ধরে না, বিএনপির ভুল ধরে না, তো সবারই ভুল ধরে। এই ভুল না ধরলে আমরা তো জানোয়ারে রূপান্তরিত হইতাম। এটা তো মানতে হবে ভাই। ওনারা অনেকে বলছেন যে এই মুহূর্তে তাদেরকে বাংলাদেশে প্রয়োজন, তারা আসলে বাংলাদেশে আসতেছেন না কেন? তারা বাংলাদেশে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হতো। তারা মনে করেছে তাদের বাইরে থেকে আরও কাজ আছে, আরও অনেক অসমাপ্ত বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশে পা রেখে সম্ভব না বা কঠিন হবে। এই কারণে তারা হয়তো আসছে না। কিন্তু আসলে তাদের বাইরে থাকা প্রয়োজন আছে, যেগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। এই যে ফারুকী সাহেবকে দেখায় দিল, বশির সাহেবকে দেখায় দিল, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা সে জালিয়াতি করেছে, ভারতের রিলায়েন্সকে বিদ্যুতের অনুমোদন দিয়েছে, টাটা গ্রুপকে আপনার মেট্রো রেলের কাজ দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে। তারপরে ভারত থেকে আবার রেল যোগাযোগ বিষয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে। এগুলো যদি ধরায় না দিত মানুষ জানতো কীভাবে ভাই? এরা তো চুপি সারে সব যোগাযোগ করছে ভারতের সঙ্গে, ভারতের সাথে মিল রাখছে, তো এগুলো তো ধরতে হবে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সশরীরে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করতে না পারলেও অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে অনলাইনে কথা বলার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরওয়ারদের মতো যারা প্রবাসে থেকে এদেশের মানুষকে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের সংসদে আসা উচিত। এদেশকে গড়ে তোলার কাজে তাদের মনোনিবেশ করা উচিত। আমরা একটু দেখি সার্জিস আলম কি বলেছেন, তারপর আমার এ ব্যাপারে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। পিনাকি ইলিয়াসকে নিয়ে যা বললেন সার্জিস আলম, কালের কণ্ঠ হেডলাইন করেছে, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন
ও ডক্টর কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে সার্জিস আলম বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত, তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সরোয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব সার্জিস আলম। দেশের ভেতরে থেকে অনেকেই স্বৈরাচার হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, সকল ভয়কে উপেক্ষা করে, সকল আক্রমণের সম্ভাবনাকে উপেক্ষা করে, র্যাব, ডিবি, ডিজিএফআইয়ের সম্ভাব্য আক্রমণকে, সম্ভাব্য গ্রেপ্তার, গুমকে উপেক্ষা করে দেশের ভেতরে থেকে যারা কথা বলেছেন তাদের কথা স্মরণ করতে ভুলে গেছেন সার্জিস আলম। তিনি অন্য কোনো অনুষ্ঠানেও তাদের নিয়ে কখনো কথা বলেননি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কাউকেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো দেখিনি। এবার আমি উদাহরণ দিই, ডাক্তার জাহিদুর রহমান, মাসুদ কামাল, আরও অনেকে আছেন যারা সে সময় কথা বলেছেন দেশের ভেতরে থেকে। তাদেরকে আমরা স্মরণ করছি না। কেন স্মরণ করছি না? কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যে ভাষায় কথা বলাটা পছন্দ করছেন, তারা ঠিক সেই ভাষায় কথা বলছেন না। তারা সমালোচনা করছেন যেখানে যেখানে সমালোচনা করা দরকার। তারা আগে যেভাবে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলেছেন, এখনও গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলছেন। এটা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না। এই কারণে এখন ডাক্তার জাহিদুর রহমান কিংবা মাসুদ কামালদের ঠিক আমাদের আর পছন্দ হচ্ছে না। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। জুলাই অভ্যুত্থান চলাকালে যখন র্যাবের গোয়েন্দা শাখা আমার বাসায় নজরদারি শুরু করলো, আমি কিছুক্ষণ আগে খবরটা পেয়েছিলাম, বুঝতে পারছিলাম যে এ ধরনের কিছু একটা ঘটতে পারে। আমি তার কিছুক্ষণ আগেই বাসা থেকে বের হয়ে যাই এবং অন্য একটা শেল্টারে চলে যাই। সেখানে থেকেই আমি ডাক্তার জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমার বাসায় যখন নজরদারি শুরু হয়েছে, যে কোনো সময় হয়তো তারা আমাকে সেখান থেকে গ্রেফতারও করতে পারতো যদি আমি সেখানে থাকতাম। ফলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এবার কি করবেন? তিনি বললেন, যেখানেই যাই না কেন ওরা যদি চায় তাহলে গ্রেফতার করতেই পারে, এখন কিছু করার তো নাই। কথা বলে যাব, যদি গ্রেফতার হই তাহলে কিছু করার নাই। আর তুমি যেখানে আছো সেখান থেকেও তুমি অ্যারেস্ট হতে পারো, ফলে অন্য কোনো শেল্টারে গিয়ে লাভ নাই। তবে যেহেতু তোমার বাসায় অলরেডি নজরদারিটা শুরু হয়েছে, ফলে তুমি সরে এসছো, ভালো হয়েছে। এখন যে কয়দিন পারো কথা বলে যাও, এই সুযোগটা তো অন্তত পেলে। হয়তো কয়েকটা দিন বাফার টাইম আমরা পেলাম, যে কয়দিন অন্তত আমরা কথা বলে যেতে পারবো। এবং তারপরেও ডাক্তার জাহিদুর রহমান তার জায়গা থেকে কথা বলে গেছেন, আমিও চেষ্টা করেছি। মাসুদ কামাল, তাকেও দেখেছি তিনি পুরো সময়টাতে কথা বলেছেন। কিন্তু হঠাৎ করে এখন আমরা দেখছি ডাক্তার জাহিদুর রহমান, মাসুদ কামালদের প্রতি আক্রমণই হচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, দেশ গঠনে তাদের প্রয়োজন আছে যারা দেশের ভেতরে থেকে এই লড়াইটা চালিয়ে গেছেন। দেশের ভেতরে থেকে সেই সময়টাতে, সেই শ্বাসরুদ্ধকর সময়টাতে, যখন মানুষ স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো একটা ফেসবুক পোস্ট সেখানে লাইক দিতে ভয় পেত, কোনো একটা কমেন্ট করতে যখন ভয় পেত, সেই সময় যারা সাহস নিয়ে কথা বলে গেছেন, যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে, যে কোনো সময় গুম করে দেওয়া হতে পারে, যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে ডিজিএফআই হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে তারপর কি হতে পারতো আমরা জানি। কিন্তু সেগুলোর কথা না ভেবে যারা লড়াইটা চালিয়ে গেছেন, যারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যারা অনলাইনে কথা বলেছি, পাশাপাশি রাজপথে ছিলাম, ডাক্তার জাহিদুর রহমান,
আরও একবার বলছি, যিনি একই সাথে অনলাইনে কথা বলে গেছেন, আবার রাজপথেও ছিলেন, যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। ফলে আমরা তাদের কথা ভুলে গেছি কারণ তারা আমাদের সুরে কথা বলছেন। আমরা ঠিক যেমনটা চাই সেই সুরে কথা বলছেন না। ঠিক হাসিনা আমলে আমরা যেটা দেখেছি, হাসিনা যেই সুরে কথা বলাটা পছন্দ করেন, এর বাইরে যদি আপনি কথা বলেন তাহলে আপনি তার শত্রু হয়ে যান। ঠিক এখন জাহিদুর রহমান মাসুদ কামালরাও আমাদের তো খুব দুঃখজনক একটা নিউজ রয়েছে আপনাদের জন্য, সেটা হলো আমাদের পিনাকি সাহেব, পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে ভিডিও করেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তাকে চেনেন না। তো পিনাকি দার উপর মানে কে বা কারা, বাংলাদেশের না বাংলাদেশের বাইরে থেকে, তো তাকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করেছে এবং বাংলাদেশে যারা কিনা ওই আওয়ামী লীগ করে, তো সেই কর্মী বাহিনীদেরকে নির্দেশ দিচ্ছে সেই পোস্টের মাধ্যমে যাতে পিনাকি দাকে যদি হাতের কাছে পায় তাহলে তার মানে এটা উড়িয়ে দাও, বুঝছেন, মুখে বললাম না। দ্বিতীয় আরেকটা জিনিস হলো, পিনাকি দাস সাহেবের যে ব্যক্তিগত যে ইনফরমেশন রয়েছে, তার নিজের বাড়ি কোথায়, বাড়ি দেখতে কেমন, বাড়িতে কে কে থাকে, তার দুলাভাইয়ের নাম কি, তার বড় ভাই ছোট ভাই তাদের নাম কি, কে কোথায় থাকে, কি ব্যবসা করে, আবিজাবি যত বিস্তারিত তথ্য আছে সেগুলো সবই হলো পার্সোনাল ইনফরমেশন, তাই না? এইগুলো সবই ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে প্রচার করে পিনাকি দাস সাহেবকে একটা বিরাট হুমকির মধ্যে ফেলছে। তো এখন আমি এর আগের সকালের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাংলাদেশি যারা আছে আসলে হলো হুজুকে পাগল, এত আবেগী জাতি বাংলাদেশ, মানে পৃথিবী দুনিয়ার কোথাও নাই বাংলাদেশিরা যে পরিমাণ আবেগী। কেউ যদি কিছু একটা বলে এবং আপনি যদি ওইটার দিকে যদি একটুখানি ওর কথা যদি একটুখানি আকৃষ্ট হন কোনোভাবে, কেউ যদি আপনাকে কিছু বলে এবং আপনি সেই কথার উপর যদি কিছুটা আকৃষ্ট হন, তাহলে লুঙ্গিটা দিয়ে ওর পিছনে দৌড়। কী হবে, কেন দৌড় দিলেন, দৌড় দেওয়ার পর কী হবে, ঘটনার পর কী হইতে পারে, কোনো তালবাল কিচ্ছু নাই, বুঝছেন? তো এই হলো আমাদের অবস্থা। তো এখন পিনাকি দা, এই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। পিনাকি দা কিন্তু যথেষ্ট ম্যাচিউর, পিনাকি সাহেব কিন্তু যথেষ্ট ম্যাচিউর। তো এর আগে আমি সকালের ভিডিওতে বলেছিলাম না, ওই যে 32 নম্বরে হামলা করতে গিয়া যে হিউম্যান রাইটস ওয়াচের কবলে গিয়ে পড়ছে বাংলাদেশ, আর হিউম্যান রাইটস ওয়াচের কবলে পড়ার অর্থ হলো ইউনূস সাহেব টুডে অর টুমোরো, এরকম 2-4টা কমপ্লেন যদি আসে সরকারের বিরুদ্ধে যে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, তাহলে তো স্যাংশন অবধারিত। তো সেটার বিস্তারিত ভালো মন্দ আমি বুঝিয়ে বলেছিলাম আমার গতকালের ভিডিওতে। তো আজকে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে পিনাকি দাস সাহেব উনি একজন যথেষ্ট ম্যাচিউরড লোক, যথেষ্ট জ্ঞানী লোক। তো উনি কিভাবে এই ছেলেপুলেগুলোকে মানে উস্কাইয়া দিল 32 নম্বরে যাওয়ার জন্য। এখন 32 নম্বর ভাঙতে গিয়েছে, এখন আরেক বিপদ, হিউম্যান রাইটস ওয়াচে গিয়ে পড়ছে, অর্থাৎ সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই, তারা তাদের লবিস্ট দিয়ে এটাকে ওই যেখানে পৌঁছানোর দরকার এই মেসেজটা যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইউনিট সরকারের আমলে, তো যেখানে পৌঁছানো দরকার এই মেসেজগুলো জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে ইউরোপ আমেরিকা যেখানে, সেগুলো তারা করতে পারবে, তাদের পয়সা আছে, তাদের লবিস্ট আছে, বুঝছেন, পারবে তারা। তো এখন এই ফাঁদে পা দেওয়াটা উচিত হয়নি, সেই কথাগুলো আমি বিস্তারিত বুঝিয়ে বলেছিলাম আমার আগের ভিডিওতে। পিনাকি দাস সাহেব এত ম্যাচিউর হওয়ার পরেও এই ভুল কামটা কেন করলো, পোলাপানগুলোকে কেন উস্কে দিল 32 নম্বর ভাঙার জন্য? এই 32 নম্বর ভাঙটা তো সরকারের মাধ্যমে আমরা করতে পারতাম, কে লাগে আমরা কষ্ট করে ওই রাত জায়গায় এটা হই হুল্লোড় করে এটা ভাঙলাম, এটা তো আমরা ভাই সরকারের মাধ্যমে করতে পারতাম, যেহেতু সরকারই তো আমাদের, ছাত্র জনতা সরকার না। তো এখন এই যে পোস্টটা পিনাকি সাহেব দিয়েছে মাত্র 10 ঘন্টা আগে, আর ঠিক 10 ঘন্টা পিনাকি দার এই পোস্টের পরপরই আমাদের ইলিয়াস ভাই হলো আরেকটা পোস্ট দিয়েছেন। তো পিনাকি দার পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি এখানে লিখেছেন, বাকশালীরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থার সৃষ্টির পায়তারা করছে। আচ্ছা, আমার পরিবার আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর। আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব।
শান্ত থাকবেন আর আমার পরিবার নিরাপত্তার জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ দিই পিনাকি সাহেবকে। তো যার কিনা এই ধরনের ব্যক্তিগত তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে তাকে মানে তাকে যেখানে পাওয়া সেখানে ওইটা উড়ে দেওয়া, বুঝছেন, এই ধরনের একটা হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাড়ি ঘরে ঠাই ঠিকানা সহ তার পরিবারের কে কোথায় কোন জায়গায় কাজ করে, কোথায় ঘুমায়, কি করে, কি খায়, কেমনি কি সব বিস্তারিত জানিয়ে দিয়ে মানে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করছে। ওই মুহূর্তে এই পিনাকি সাহেব কিন্তু মাথা ঠান্ডা রেখে, মাথা যথেষ্ট ঠান্ডা রেখে কিন্তু উনি এই পোস্টটা করেছেন আর দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে হ্যাঁ, আমার পরিবার বিপদের মধ্যে, আমার পরিবার বিপদের মধ্যে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন আমার নিজের জীবনও বিপদের মধ্যে। এখন ফ্রান্সেও আওয়ামী লীগ কিন্তু আছে, ফ্রান্সে যে আওয়ামী লীগ নেই তা তো নাই, ফ্রান্সেও আওয়ামী লীগ আছে। তো সেখানে কে কার মনের ভিতরে কি আছে ভাই, আগে তো ঘটনা ঘটবে, বিচার তো পরে হবে নাকি। এখন যদি কারে আপনি যদি উড়েই দেন তাহলে এর বিচার করেন আর ও ব্যাটারে 10 বার শাস্তি দেন বা যাই করেন মানে তারপরে তো সেই ব্যক্তিকে আপনি ফিরে পাবেন না। পাবেন কি 10 বার যদি ওরা ফাঁসিও দেন ওই উড়িয়ে দেওয়ার কারণে, তারপর তো আপনি পারবেন না, সেই ব্যক্তিকে ফিরে আনতে পারবেন না। তো কাজী ভাই আমরা মানুষ, ভয় ভীতি মানুষের ভিতরে থাকবে। তো স্বাভাবিকভাবে এই পিনাকি সাহেবের উপর যেহেতু আওয়ামী লীগ এখন মারাত্মকভাবে চড়া, তো তারা মনে করে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান মানে শেখ হাসিনার এই ভয়কে উপেক্ষা করে ছাত্র জনতা রাস্তায় নামার পিছনে যারা কিনে ইন্ধন জুগিয়েছে, বিরাট একটা সাহস জুগিয়েছে তাদের মধ্যে এই পিনাকি সাহেব এবং ইলিয়াস ভাই হলো অত্যন্ত সুপরিচিত, এদেরকে কম বেশি সবাই আপনারা চেনেন। তো এখন সে মাথা ঠান্ডা রেখে এই ধরনের পোস্টটা দিয়েছে, যদি আমার পরিবারের উপর হামলা হয়ও তারপরে আপনারা লাঠি সোঁটা নিয়ে এটাকে প্রতিরোধ করেন না, কিচ্ছু করেন না। আপনাদের জানমাল আপনারা বিপদের মধ্যে ফেলবেন না। আমার পরিবারকে ক্ষতি করছে, করুক বা করতে দেন, আল্লাহর কাছে বিচার করেন, আল্লাহর কাছে বিচার চান, আল্লাহ এর বিচার করবে। আপনারা ধৈর্য ধারণ করেন এবং এদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় তো আমরা সেভাবে মোকাবেলা করব। যে হামলার মোকাবেলা হামলা দিয়ে না, পাল্টা হামলা দিয়ে না, অন্যভাবে টেকনিক্যালি আমরা সেটা করব। অত্যন্ত ম্যাচিউরড একটা পোস্ট করেছেন। তো যার কারণে আমার ভিডিওটা করা দেখে খুব ভালো লাগলো। তো এই ধরনের মানুষের হাতে যদি ক্ষমতা পড়ে, এই ধরনের মানুষগুলোর হাতে যদি বিশেষ কোনো ক্ষমতা যায়, তাহলে সেই ক্ষমতাটাকে তারা যে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, তো এই পোস্টটাই হলো তার পরিচয়। চাইলে কিন্তু ওইরা হালাম, মেরা হালাম, খায়া ফেলাম, ধরে হালাম, ছিঁড়া ফেলাম, বুঝছেন, নানান কথাবার্তা বলে কিন্তু উনি পোস্ট দিতে পারতো, উনি কিন্তু দেয়নি। কত সাবলীল ভাষায় বলছে আমার পরিবার যায় যা, কিন্তু আপনারা নিজেদেরকে বিপদের ভিতরে ফেলবেন না। এটার প্রতিশোধ কীভাবে নিতে হয় সেটা আমি জানি, কিন্তু অন্যভাবে নেব, মানে হামলার প্রতিবাদ পাল্টা হামলা দিয়ে না, হামলার প্রতিবাদ পাল্টা হামলা দিয়ে না, হত্যার প্রতিবাদ পাল্টা হত্যা দিয়ে না, আমরা টেকনিক্যালি অন্যভাবে করবো। খুব সুন্দর একটা পয়েন্ট করেছেন। কিন্তু ওদিকে আমাদের ইলিয়াস সাহেব উনি আবার একটু মাথা গরম, বুঝছেন, মাথা গরম হইব না কি, মানে আমেরিকাতে যারা থাকে ভাই প্রত্যেকেরই হলো মাথা গরম, আমেরিকাতে যারা থাকে প্রত্যেকেরই মাথা গরম। আমাদের ডোনাল্ড ট্রাম্পরা দেখেন আমেরিকার প্রেসিডেন্টেরই মাথা গরম, আরে ভাই আমরা তো তার অনুসারী, তো আমাদের মাথা গরম তো হবে। তো উনি কিন্তু অতটা ভালোভাবে লেখেনি, উনি দেখেন একেবারে ধরে আলম, মেয়ের আলম, কেটে আলম। দেখেন ওনার পোস্টটা আপনি দেখেন, ইলিয়াস সাহেবের পোস্টটা আমি পড়ে শুনে আপনাদেরকে 10 ঘন্টা আগে করা, সেটা লিখেছেন উনি, আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্যকে সরাসরি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আজকে যে কোনো একজন বিদেশে পলাতক আওয়ামী লীগের পেজ থেকে পিনাকি ভট্টাচার্যের পরিবারের বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট করেছে উস্কানিমূলক। সেই পোস্টের মাধ্যমে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকি তার পরিবারের উপর হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে থাকা কোনো আওয়ামী লীগ যদি পিনাকির পরিবারের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের কারো পরিবার দেশে অক্ষত থাকবে না, সারা দেশে একযোগে আওয়ামী লীগের পরিবারের উপর হামলার নির্দেশ দেওয়া হবে। এটাকে বলছিলাম না, পিনাকি দাস সাহেবের ওনার পোস্টটা ছিল অনেকটা ম্যাচিউরড, অনেকটা ধৈর্যশীল আর কি, কিন্তু মাথা গরম। ডোনাল্ড ট্রাম্পের দেশের মানুষ না, মাথা তো গরম হবে। ওই যে দেখেন মেয়ের আলাম, কাইটা আলাম, ছিঁড়া আলাম, বুঝছেন, এইসব আর কি। তো যাই হোক ভাই, যে কারণে আমার ভিডিওটা করা, আমরা দুজনকেই ধন্যবাদ দিই। ইলিয়াস সাহেবকে বলবো যে মাথা ঠান্ডা রাখেন, বিপদে, বুঝছেন। তো
মানে এইভাবে কইরা তো কোনো সমস্যার সমাধান হবে না। টেকনিক্যালি আপনাদেরকে যা করা তা করতে হবে, মুভ করতে হবে, এটা আপনারা ভালো বোঝেন কী করতে হবে। আর আমরা যারা মাঝখান থেকে ইউটিউবে ভিডিও করি আমরা হলো ন্যায়ের পক্ষে। আপনি ইলিয়াস সাহেব বা পিনাকি সাহেব যতদিন পর্যন্ত ন্যায়ের কথা বলবেন, জর্জ ভাইয়ের মতো ইউটিউবাররা সবসময় এরকম হাজার হাজার জর্জ ইউটিউবার আছে, তাই না? এরা সব সময় হলো ন্যায়ের পক্ষে থাকবে। আগেই বলছি, পিনাকি তো আমার পয়সা দেয় না, ইলিয়াস সাহেবও পয়সা দেয় না। আর মেয়ে এক জায়গায় থাকে, উনি থাকে নিউ ইয়র্কে, আমি থাকি ফ্লোরিডাতে। মেয়ে একদিন এক কাপ চা খাওয়ার দাঁত পর্যন্ত দেয় না। মেয়ে একদিন একটা চা খাওয়ার দাঁত পর্যন্ত দেয় না। বুঝেন কি অবস্থা আমাদের। তো যাই হোক, আমাদেরকে কেউ পয়সা দিয়ে ভিডিও টিডিও করে না, না আওয়ামী লীগ পয়সা দেয়, না বিএনপি পয়সা দেয়, নাকি ওই যে সার্জিস আলম এরা পয়সা দেয়, কেউ পয়সা দিচ্ছে না। আমরা হলো ন্যায়ের পক্ষে। এখন সব মানুষ যদি পয়সার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে ভাই ন্যায়ের কথা কে বলবে? এমনি তো ভাই দেশ চলে না, দুনিয়া চলবে না। যদি এইভাবে সব কিছু চলতে থাকে ভাই, জাহান্নামাইতে আর মানে বেশি দেরি নেই, বুঝছেন? ওই জাহান্নামাইতে আর বেশি দেরি নেই আর কি। তো এখন এই ইলিয়াস সাহেব, কনক সাহেব এবং আমাদের পিনাকি সাহেব, তো তিনজনে মিলে মনে হয় বুদ্ধি পরামর্শ করছে তারা বাংলাদেশে আসবে। এখন বাংলাদেশে এসে তারা এটার সামনে দাঁড়ায় এটাকে চ্যালেঞ্জ করবে। তো চ্যালেঞ্জটা শুধুমাত্র পিনাকি সাহেবকে যে উড়িয়ে দিবে এই চ্যালেঞ্জে না, বর্তমানে যে একটা অরাজক অবস্থা তৈরি হচ্ছে, এত জীবনের বিনিময়ে যে ইউনূস সাহেবের সরকার আসলো, তো এটা তো ঠিক মতো মানে হাঁটতে পারতেছে না, বুঝছেন? ইউনূস সাহেবের সরকারটা ঠিক মতো হাঁটতে পারতেছে না, এটা আমরাও বুঝি, ওনারা তো বুঝবেনই, সারাদিন এগুলো নিয়েই থাকেন। আর আওয়ামী লীগের লোক তারা তো হাসতেছে দেখে, দেখ তারা এত পোলাপান মহিলাদের একটা সরকার গঠন করছে, দেখ এটার কী অবস্থা, তো হাঁটতেই পারে না ঠিক মতো, বুঝছেন? কথা কিন্তু সত্যি, এই সরকার কাজ করছে না। আর হাব ভাব দেখে যা মনে হচ্ছে আগামী 6 মাস, এটা 6 মাস কেন, আগামী 6 বছর এটা যে ঠিকমতো কাজ করবে আমাদের দেখে তো মনে হয় না। তো যার ফলে কম বেশি বাংলাদেশে যত টকশোতেই যান না কেন, যত গণ্যমান্য ব্যক্তি আছে, ওই এক কথায়, বুঝছেন? বন্ধু হোক শত্রু হোক, যেই হোক না কেন, ইউনূস সাহেবের সরকারের বন্ধু হোক আর শত্রু হোক, যেই হোক না কেন, এক বাক্যে এইটি বলে যে এই দিয়ে হবে না। তো এখন হয়তো এটাকে কারেকশন করার জন্য, এই সরকারকে কারেকশন করার জন্য হয়তো আমাদের ইলিয়াস সাহেব, কনক সাহেব এবং পিনাকি সাহেব বাংলাদেশে আসার জন্য প্ল্যান করছেন। তো আসেন, ওয়েলকাম জানাই আপনাদেরকে, ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ। বহুদিন ধরে আপনারা দেশে বের, আপনারা আসেন, এই মুহূর্তে বাংলাদেশের দরকার। শুধুমাত্র অনলাইনে ফাইট করলে হবে না, ওই গুলিস্তানের মোড়ে দাঁড়ায়ও ফাইট করার সময় এখন এসে গেছে। আর যদি গুলিস্তানের মোড়ে দাঁড়ায় ফাইট করতে পারেন তাহলে কি হবে, সরকারে আপনারা যেতে পারবেন। আর আপনাদের মতো লোকগুলোর জন্যই আমরা বহু বছর অপেক্ষা করছি, কারণ অনেক কিছু তো দেখলাম। আর আপনাদের মুখ থেকে সবসময় আমরা নীতির কথা শুনে আসছি, অন্যের বিরুদ্ধে কথা শুনে আসছি, প্রতিবাদের কথা শুনে আসছি। তো আমাদের বিশ্বাস এই পিনাকি সাহেব, ইলিয়াস সাহেব, কনক সাহেব যারা রয়েছেন তাদের হাতে সত্যি সত্যি যদি বাংলাদেশের ক্ষমতা যায়, খুব ভালো কিছু করবেন। তো আপনারা আসেন, পিনাকি সাহেবকে ওয়েলকাম জানাচ্ছি, ইলিয়াস সাহেব, কনক সাহেব সবাই আসেন। এখন তারা শুধু আসবেই না, তো দেখে তো মনে হচ্ছে এখন এই তিনজনের সাথে আমাদের আরেক সিপাহসালার আমাদের সেই তেলুগু নায়ক, আমাদের তেলুগু নায়ক চিনছেন তো? তেলুগু ফিল্মগুলোতে যে নায়কগুলো থাকে না, একটু ডিফারেন্ট টাইপের নায়ক হইতো, বুঝছেন? তো আমাদের তেলুগু নায়ক সেই মেজর ডালিম সাহেব, খবরদার রাখেন না আপনারা, বুঝছেন? তো আপনাদের ধারণা এই পিনাক সাহেব আর ইলিয়াস সাহেব যা আসবে, ওনারা একেই আসবে, আরে সাথে তো নিয়ে আসবে আমাদের ডালিম সাহেবকে, আমাদের ওই তেলুগু হিরোকে। ডালিম সাহেবকে কিন্তু আসলে হিরোর মতো লাগে, বুঝছেন? তেলুগু হিরোর মতো লাগে। 76 বছর 78 বছর বয়স, বুঝছেন? তারপরে কি হ্যান্ডসাম, কি ফিগার টিগার। সেনাবাহিনীতে ছিল সে ঠিক আছে, এখন তো সেনাবাহিনীতে নাই গত 30-50 বছর ধরে। তো তারপর দেখলাম কি ফিগার টিগার, হ্যাঁ আমাকে 40 বছর বয়স হয়নি, এখনই দেখি এমন হয়ে গেছে, বুঝছেন? এখনই এমন হয়ে গেছে। আর ডালিম সাহেবের চেহারা দেখলাম মানে একেবারে কি বলবো, একেবারে চিকনা চেহারা, বুঝছেন? তেল পড়তেছে ফেস থেকে আর কি, এই অবস্থা। তো যাই দেখে হিংসাও লাগে। তো এখন এই ডালিম সাহেব সম্ভবত আসবেন এই তিনজনের সাথে। তো ডালিম সাহেব যদি আসেন, আর পিনাক, ইলিয়াস, এরা সবাই যদি একসাথে এই এয়ারপোর্টে নামে, রে ভাই হযরত শাহজালাল বিমানবন্দরে, আমি তো ভাই সেটাই চিন্তা করতেছি কি না একটা তুলকালাম কাণ্ড হয়। আর একটা জিনিস আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সেটা কিন্তু বর্তমানে কিন্তু দুইটা প্যারালাল রুলিং বাংলাদেশে চলছে। দুইটা প্যারালাল রুলিং বাংলাদেশে চলছে। একটা হলো ইউনূস সাহেবের রুলিং,
সরকারের ক্ষমতায় থেকে, আর সরকারের বাইরে থেকে আরেক দল কিন্তু দেশ চালাচ্ছে, আর সেটা হলো এই পিনাকি ইলিয়াস। এটা তো বুঝছেন কি বলছি আমি? সরকারের বাইরে থেকে প্যারালালভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে এরা কিন্তু দুইজন, এটা কিন্তু স্বীকার করতে হবে, ইলিয়াস সাহেব আর হলো পিনাকি সাহেব। আর যদি সেটা না হইতো, এই ইসের ডাকি, এই পিনাকি সাহেবের ডাকি কিন্তু সেই 32 নম্বরের বাড়ি 5 ফেব্রুয়ারি যখন ভেঙে ফেলালো, সারা রাত ধইরা হাজার হাজার লাখে লাখে পোলা বানাইছে ভাই, হাজার হাজার লাখে লাখে পোলা বানাইছে। এইগুলো দেখে শুনলাম পরে পুলিশও বলে পালায় গেছে। তো সেনাবাহিনীর লোকদের সাথে অনেক তর্কাতর্কি হয়েছে। তো পরে সেনাবাহিনীর লোকজন চিন্তা করতেছে আমি যে আমার রাইফেল বাইকেরা গুলি করুম বা দুই একটা বাড়িটা দিতাম, কারে বাড়া দেবো? এগুলো তো আমার ছোট ভাই, এগুলো তো আমার ছোট ভাই, আমাদেরই সন্তান, কেমনে মারে কি মারে? এরা তো অরাজনৈতিক, তো রাজনীতি করে না এরা। সাধারণ জনগণ একটা খায়েশ করছে 32 নম্বর ভেঙে দেবো আইছেন, কেমনে করুন? মানে 32 নম্বর বাঁচাতে গেলে এগুলির পিটাতে হয়, কেমনে পিটে নিজের পোলাপানরে? তো নানান কারণে তারও সরে গেছে, এখন 32 নম্বর তো ভাঙছে। তো এখন এই 32 নম্বর ভাঙার পিছনে যে কিনা উৎসাহ দিছে এবং বিরাট একটা ব্যাকআপ দিছে, মানুষের রক্তের ভিতরে মানে আগুন জ্বালায় দিছে, বুঝছেন? বুকের মধ্যে আগুন জ্বালায় দিছে, আর রক্ত টকবক 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 করে জ্বলছে, বুঝছেন? রক্ত টকবক টকবক করে ফুটছে। ওই শুনছি 1971 সালে বলে জ্বালাময়ী বক্তৃতা দিয়া শেখ মুজিবুর রহমান বলে মানুষের রক্ত ওই টকবক টকবক করে ফুটছে, এবং ওই যে মানে সবাই মিলে ঝাঁপে লুঙ্গি পেরা 2 নালা বন্দুক নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে পাকিস্তানি হানাদে বাহিনী রুখার জন্য। তার ওই ওই একটা ইয়ে আছে দেখেন, ওই 7ই মার্চ আসলে এই ভাষণটা দেওয়া হয়, ওই স্বাধীনতার ঘোষণা কি যেন একটা আছে, বুঝছেন? তো উনি যে ভাষণ দিয়েছে, ভাষণ শুনে বলে মানুষ পাগল হয়ে গেছে। তো এটা তো ভাই 1971 সালে তো আমার জন্ম হয়নি, ওই 2005 সালে আমি দেখলাম এই ইলিয়াস সাহেব আর পিনাকি সাহেবরে। তো তারা যখন এই হুঙ্কার দিছে, তারা তো আর বক্তৃতা বিবৃতি দেয়নি, এরা তো রাজনীতিবিদ না, বুঝছেন? এরা কথা যা বলে একেবারে যেখানে কথা বলে সেখানে গিয়ে লাগে, এরা প্যাঁচ গোছ করে কথা বলে না, প্লাস এরা চাপাবাজি করে না। দুজনে একজন অন্তত আমি চাপাবাজি করতে দেখিনি, আর পলিটিশিয়ানরা তো জানেন কম বেশি সারাদিনই চাপাবাজি করে। তো এখন তারা ওখান থেকে তাদের অবস্থান থেকে যে ঘোষণা দিছে, যেদিনই শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার কথা, সেই ভাষণের প্রতিবাদী পিনাকি সাহেব যখন বলছে যে যাও, এর আগে তো পুড়িয়ে দিয়েছি, তোমার এত বড় সাহস, তুমি আবার এইসব ভাষণ দিতে লেগা? এমনি আমরা নানান অশান্তিতে আছি, সরকার কাজ করতেছে না, আমরা সরকার গঠন করছি, এইটাই ঠিকঠাক করতে পারতেছে না, তারপরে আবার তোমার খেদাইছি বাংলাদেশ থেকে, আইসা তুমি আবার ভাষণ দিতে হয়েছ, আবার প্যাঁচ লাগাই দিয়েছ। তো এর আগে তো আগুন দিয়ে পুরাইছি তোমার 32 নম্বর, এখানে তোমার 32 নম্বর ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে, তো যার ফলে ওই 32 নম্বরকে বুলডোজার ভেঙেছে। তো এই ঘটনায় কিন্তু প্রমাণ করে যে পিনাকি সাহেব, ইলিয়াস সাহেব, তাদের একটা বিরাট প্রভাব আছে বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় বলেন না কেন, তাদের একটা বিরাট প্রভাব রয়েছে। তো এখন তারা যদি সেই প্রভাব খাটায় যদি 32 নম্বর ভাঙতে পারে, তাহলে টুঙ্গি পড়া ওইটা বাদ যাবে কেন? এটা আমার কথা না, এটা তারা বলতেছে। তো এখন ইলিয়াস সাহেব মানে অন্য একটা পোস্টে দেখলাম আর কি, যদি ওই পিনাকির বাড়ির উপরে হামলা করা হয়, তাহলে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, তো টুঙ্গিপাড়ায় যে কবরস্থান আছে যেখানে আমাদের জাতির পিতাকে কবর দেওয়া হয়েছে, তো ইলিয়াস সাহেব একেবারে শর্টকাট ভাবে বলে দিয়েছে, বুঝছেন না? উনি তো মাথা গরম, ট্রাম্পের দেশে ভাবছে না, তো উনি বলে দিয়েছে যে ওই যে জাতির পিতার কবর স্থান ঘুরে দিয়ে, মানে ভেঙ্গে চুইরা উৎখাত করে দিয়ে ওখানে আমরা মানে পাবলিক কবরস্থান বানাবো। উনি স্টেট কার্ড বলে দিয়েছে যে জাতির পিতার কবরস্থান ওখানে উল্টায় পাল্টায় ফালাই দিয়ে, বুঝছেন? তো ওইখানে পাবলিক কবরস্থান বানাবো। পাবলিক কবরস্থান যদি এইভাবে 2-4 বছর চলতে থাকে, তাহলে শত শত কবর ওইখানে দাফন হবে তো, শত শত কবর দেওয়া হবে ওখানে, বহু মানুষের দাফন হবে, কবরও হবে সেখানে। তো যার ফলে এক সময় তো জাতির পিতার কবর এখানে যে মানুষ বুঝলা, কারণ এই কবর উপরে আরো অলরেডি কয়েকশো কবর দেওয়া হয়ে গেছে। তো উনি এরকম একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি পিনাকি সাহেবের একটা টোকা দেওয়া হয় অথবা পিনাকি সাহেবের পরিবারের উপরে অ্যাটাক করা হয়। তো এখন এটা শোনার পর আওয়ামী লীগে যারা লোকজন আছে তারা তো এত বড় কথা। তো এখন গোপালগঞ্জবাসী যারা রয়েছে তারা তো মানে পাল্টা হুমকি দিয়ে দিছে এদের দুজনকে, পিনাকি সাহেবকে এবং ইলিয়াস সাহেবকে, যায় তোরা আয় দেখি তোর কত বড় গুর্দা,
আয় তোরা আইবি তো দুজনে, আমাদের দুইজন সাথে আইবে, দুইজন আইবা, তারপর 17-10-20 হাজার লইবা তো, বুঝছো? তো ঢাকা থেকে নিয়ে আশেপাশে জেলা থেকে নিয়ে আইবা তো, তোমাদের ফ্যান ফলোয়ারদের নিয়ে আইবা তো, আও গোপালগঞ্জে আও টুঙ্গিপাড়ায় কবরস্থান ভাঙার জন্য। তো গোপালগঞ্জবাসীরা আবার পাল্টা হুমকি দিয়ে বলছে যে যারা কি না টুঙ্গিপাড়ায় পাড়া রাখবে, যারা কি না টুঙ্গিপাড়ায় পা রাখবে, ঠ্যাং রাখবে এই জাতির পিতার কবরস্থান ধ্বংস করার জন্য, তাদের একজনও ঠ্যাং নিয়ে ফিরে যেতে পারবেন, একজনও ঠ্যাং নিয়ে ফিরে যেতে পারবেন। এটা হলো পাল্টা হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তা এখন পাল্টা হুমকি চলতেছে। তা এখন ইলিয়াস সাহেব, পিনাক সাহেব দেশে যাওয়ার জন্য হয়তো বা প্রিপারেশন নিচ্ছে, কিন্তু একটু সুবিধা আছে, অসুবিধা আছে। কারণ এই দুজনের যে পলিটিক্যাল ইমিগ্রেশন স্ট্যাটাস, এদের দুজনের যে ইমিগ্রেশন স্ট্যাটাস, তো সেই স্ট্যাটাস অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশে ট্রাভেল করতে পারবে না। আর বাংলাদেশে ট্রাভেল যদি কোনো কারণে করে, তাহলে আবার তারা ফ্রান্সে বা আমেরিকাতে ফিরেও আসতে পারবে না। ঘটনা আমি সংক্ষেপে একটুখানি বলি, কেন অনেকের আমি বুদ্ধি পরামর্শ দিই তো ইমিগ্রেশন নিয়ে, এত এই জন্য কথাগুলো আপনাদের বলা। সেটা হলো ইলিয়াস সাহেব হলো পলিটিক্যাল অ্যাজাইলাম করা, একইভাবে হলো পিনাক সাহেব হলো পলিটিক্যাল অ্যাজাইলাম করা হলো ফ্রান্সে। এখন পলিটিক্যাল অ্যাজাইলামটি কীভাবে তারা করছে, এটা হলো একেবারে এভারেজ। সেটা হলো যে আমার দেশে গেলে আমার বেড়া ফেলাবে, এই কারণ হলো যে আমি মানে সরকারের বিরুদ্ধে কথা বলছি, সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, যে কারণে আমি এবং আমার পরিবার এখন বিরাট বিপদের মধ্যে। আমি কোনো মতে পালায় চলে আসছি আমেরিকাতে, উনি পালায় চলে গেছে ফ্রান্সে। আমরা যদি এখন বাংলাদেশে ফিরে যাই, তাহলে আমাদের গর্দান উড়িয়ে দিবে। বিষয়টা হলো এরকম, সংক্ষেপে আমি বলি। তো এইভাবেই অ্যাজিলাম কেসগুলো বিভিন্ন ধরনের এভিডেন্স দিয়ে তারপরে স্ট্রং করা হয়, এবং ওই যে ইমিগ্রেশন কোর্ট আছে সেখানে অ্যাপিল করা হয়। তো এখন যেহেতু এখন পিনাক সাহেব এবং ইলিয়াস সাহেব দুজনের অ্যাজিলাম কেস অনেকটা এই টাইপের, তো এখন বুঝতে পারতেছেন ঘটনা থেকে। এখন যদি তারা বাংলাদেশে যাইতে চায়, তাহলে আমেরিকান সরকার তো একটা বিরাট প্রশ্নের মধ্যে পড়বে। তারা দুজনই আমেরিকা থেকে তো ইলিয়াস সাহেব বিরাট একটা প্রশ্নের মধ্যে পড়বে যে তোমার ইমিগ্রেশন কেস চলতেছে 5 বছর 7 বছর হলো, তুমি বলছো বাংলাদেশে গেলে তোমার কল্লা ফালাই দেবে, এই করবে সেই করবে, এখন তো তুমি দেশে যেতেছো, তার মানে তোমার দেশে যাও এখন তোমার জন্য দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক হয়ে গেছে, তো এখন তুমি যে চাইলে দেশে যেতে পারো। তো এখন তুমি আর অ্যাজিলামটা কী করবে? অ্যাজিলাম তো প্রয়োজন নাই, কারণ আগে যখন অ্যাজিলামটা ছিল তখন দেশে তোমার জন্য বিপদ ছিল, কারণ শেখ হাসিনা ছিল। তো এখন তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ নাই, এখন তুমি নিজে যেতেছিল, আমরা যে পাঠাইতেছি তা না। আমেরিকার ল এনফোর্সমেন্টের লোক যারা তোমার দূরে পাঠাইতেছে বাংলাদেশে তা না, তুমি নিজে যেতেছো। যদি যাও তো যাও, তাহলে আমেরিকার ফিরে যেতে পারবো না। তো এই একটা বিরাট সমস্যার ভিতরে আসলে আমাদের ইলিয়াস সাহেব। ওই একইভাবে সেম ইস্যুতে ঘটনাটা হলো বেসিক এরকম, একটু এদিক সেদিক হতে পারে দুজনের ক্ষেত্রে, কিন্তু বেসিকটা হলো এরকম, তারা বাংলাদেশে আসতে পারবে না এগুলো বলেই তারা ইমিগ্রেশন আপনার ওই যে অ্যাজেলাম মারছে। তো এখন যদি বাংলাদেশে তারা আসেই, ফ্রান্স থেকে আসুক বা আমেরিকাতে আসুক, তাহলে তাদের অ্যাজিলাম কেসটা তো উইক হয়ে যায়। তো এই একটা ঝামেলার ভিতরে। তো এখন যদি এভাবে আসতে হয়, তাহলে হয়তো ফ্রান্সের যে সরকার আছে, আমেরিকা ট্রাম্পের সাথে হয়তো বা ইলিয়াস সাহেবের বুঝতে হবে বৈষয়গুলো ঠিকঠাক করে সিকিউর করে নিজেদের, যাতে বাংলাদেশে গিয়া গন্ডগোল কইরা মারপিট কইরা বাংলাদেশে গিয়ে গন্ডগোল করে মারপিট করে, বুঝছেন, মানে ওগুলো কইরা যাতে নিরাপদে আবার আমেরিকাতে ফিরে আসতে পারে, আবার পিনাক হিসাবে যাতে নিরাপদে ফ্রান্সে ফিরে আসতে পারে। তো এই ব্যাপারে তাদেরকে আগেই জোগাড় যন্ত্র বন্দোবস্ত কইরা তারপরে যাই দেবে না, এগুলো হুট করে যেতে পারবে না। তো অনেকে মনে করেন না যে বাংলাদেশে যে সরকারের কারণে যেতে পারে না বা আওয়ামী লীগদের ভয়ে যেতে পারে না, বিষয়টা কিন্তু সেরকম না। হ্যাঁ, আওয়ামী লীগের ভয় তো অবশ্যই আছে, কারণ তাদেরকে সামনে পেলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। কারণ আমরা আওয়ামী লীগের লোকরা তো মানে একেবারে আওয়ামী লীগের সংসার ভেঙে দিছে, বুঝছেন। এই পিনাক আর ইলিয়াস আওয়ামী লীগের সংসার ভেঙে দিছে। তো যাদের সংসার ভেঙে গেছে, বুঝছেন, সংসার ভাঙার জ্বালা কি এটা তারা বুঝে, আমি তো আর আপনি বুঝবো না। তো কাজে ওই সরকারের ভয়ও না আর ওই আওয়ামী লীগের ভয়ও না, যদি ব্যাপারটা সেটা না হয়। সেটা হলো এইখানে নিজেদেরও সমস্যা আছে, এই কারণে যেতে পারতেছে না। তো যাই হোক, এখন তারা তাদের যে ইমিগ্রেশন লয়ার আছে তাদের সাথে বুঝবে কেমনি কী করবে, যদি আসে তো ভালো। তো এখন আমি চিন্তা করতেছি, যদি মনে করেন হয়ে গেল, তাদের ওই যে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? তারা আসলো, ফ্রান্স থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, আরেকজন কানাডা থেকে আসলো, আইসা যখন এই হজরত শাহজালাল বিমানবন্দরে নামবে, তখন ঘটনাটা কীভাবে ভেবে দেখছেন? এদের তো ফ্যান ফলোয়ারের অভাব নাই, এদের তো ফ্যান ফলোয়ারের অভাব নাই। এখন যদি আমি বাংলাদেশে যাই, আমার জন্য তো ভাই 10 জন আপনারা আসবেন না, 10 জন তো দূরে থাকবে, একজন আইবেন না আমাদের। আর সামনে দিয়ে গেল জজ ভাই নাকি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই কিন্তু এরা যদি আসে রে ভাই, এদের তো চ্যাংদোলা ঘোরা কান্দে নিয়ে গিয়ে, বুঝছেন, চ্যাংদোলা ঘোরা উঠে কান্দে নিয়ে তো এয়ারপোর্ট থেকে দূর দিব মানুষ।
আর তার পিছনে থাকবে লাখে লাখে মানুষ, বুঝছেন, লাখে লাখে মানুষ। এই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তারা যদি সত্যি সত্যি বাংলাদেশে যায়। আর যদি তারা বাংলাদেশে যায়, খোদাই না করুক, যেটা হলো আমার প্রেডিকশন, হতে পারে না হতে পারে, সিরিয়াসভাবে নেন বা নাই নেন, সেটা হলো এরা যদি এই 2-3 জন যদি বাংলাদেশে যায়, বাংলাদেশে যে নির্ঘাত একটা গৃহযুদ্ধের দিকে যাবে তো কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগ হয়ে যাবে এক পক্ষ, আর এই ইলিয়াস পিনাকি সহ এই ছাত্র জনতা হয়ে যাবে হলো আরেক পক্ষ। তারপর লাগবে সরাসরি ফাইট, কারণ ছাত্র জনতা তাদের নেতৃত্ব খুঁজে পাবে। এখন তো ছাত্র জনতা তো এতিম, সত্যিকার অর্থেই তো বাংলাদেশের ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এতিম। আমরা খুচরা খাচরা দুই একটা নির্দেশনা পাই বিভিন্ন জায়গাতে, তারপরে হামলা ভাঙচুর করি, তারপরে কি সবার মিটিং টিটিং করি, কিন্তু যদি বলেন যে নেতা, সেই ধরনের নেতা একজনও পাবেন না আপনি। এই পুরো ছাত্র জনতাকে কন্ট্রোল করতে পারে এরকম একটা নেতার নাম বলতে পারবেন, যাকে আবার এক বাক্যে চিনে এবং সবাই তার আনুগত্য স্বীকার করে, জান দিয়ে ভালোবাসে? আছে কেউ? একজনও নাই। যেমন মনে করেন সাউথ আফ্রিকার ছিল নেলসন ম্যান্ডেলা, তার এক কথায় হাজার হাজার লাখে লাখে এই কৃষ্ণাঙ্গরা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর বেশি দূরে যেতে হবে না, আমাদের শেখ মুজিবুর রহমানের কথা, সাহেবের কথাই বলো না, এখন যতই বদনাম তার থাক না কেন, কিন্তু ভাই সে তো পারছিল নেতা হওয়ার জন্য, তার এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাখে লাখে মানুষ বন্দুক টন্দুক লাঠি সোটা লইয়া রাস্তা নেমে এসে সেই ওয়েল প্রিপেয়ার্ড সেই ওয়েস্ট পাকিস্তান আর্মিদের সাথে ফাইট করছে, ভাই দেখা তো দিয়েছেন, নেতৃত্ব তো করছে। তো এখন এই আম জনতা যারা রয়েছে এদের কিন্তু তেমন কোনো নেতা ফেতে এই পর্যন্ত তো আমি তো দেখি না। সার্জিস মর্জিস দুই একটা বলেন, এগুলো খুচরা মুচরা, এদের জন্য ভাই কেউ জান দিতে যাবে না, এদের জন্য ভাই জান দিতে যাবে না। এরা নিজের এখন দৌড়ের উপরে আছে, বুঝছেন, এরা নিজের এখন দৌড়ের উপরে হইতেছে, দৌড়ের উপরে আছে, প্রতিটা দিন যাইতেছে তাদের জনপ্রিয়তা কমতেছে, এবং কমতে কমতে এমন এক জায়গায় আছে কয়দিন পর জানি শুনবেন তারা নিজের উপদেশটা দিকে চাইরা চাইরা দেশ থেকে ভাগছে। এমনই হতে পারে, এমনই হবে। তো এখন এই ছাত্র জনতার জন্য যে একটা অবিবাংশিত মানে কি বলছেন একটা ব্যাপার আছে না, মানে এই ধরনের একটা যদি কঠিন একটা নেতা যদি এই ছাত্র জনতা এখন এই মুহূর্তে পেয়ে যেত, বুঝতেই তো পারছেন বাঁধ ভাঙ্গা জোয়ার, একেবারে আগুনের মতো বিস্ফোরণ করবে বাংলাদেশে, যে না আমরা আমাদের নেতা পাইছি, আমরা আমাদের নেতা পাইছি। তো এখন সোশ্যাল মিডিয়াতে তারা যতটা জনপ্রিয়, বাস্তবে কতটা কেমনি কী হবে তা তো যায় না। তবে আমার ধারণা যদি তারা বাংলাদেশের মাটিতে পা দেয়, হাব ভাব দেখে আমি যেটা বুঝতেছি, 10 লাখ মানুষও যদি ঢাকা এয়ারপোর্টে আসে, 10 লাখ মানুষও যদি ঢাকার এয়ারপোর্টে আসে তাদেরকে রিসিভ করার জন্য, পুরো রাজনীতির হিসাব কিতাব উল্টে যাবে, পুরো বাংলাদেশের রাজনীতির হিসাব কিতাব উল্টে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এখন এটা তো প্রেডিকশন, বাস্তবতা কী হবে আমিও জানি না, আপনারা জানেন না। তো দোয়া করি ভাই ইলিয়াস সাহেবের জন্য, ভাই আসেন, আসার আগে ওই ঠিকঠাক মতো কাগজপত্র গোছগাছ করেন, ওনারা হয়তো কাজ অলরেডি চালু করে দিছে। আর পিনাক সাহেবকে বলি আবারও ধন্যবাদ ভিডিওটা শেষ করার আগে আপনাকে ম্যাচিউর একটা পোস্ট দেওয়ার জন্য, যে আপনি আপনার পরিবারের উপরে মানুষ হামলা করবে কিন্তু তারপর আপনি কাউকে বলেননি যে ভাই তোমাদের জীবন বিপদে ফেলে, তোমাদের জীবনকে বিপদে ফেলে তোমরা কারোর সাথে মারপিট। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মূলত এই পিনাকি ভট্টাচার্য যে গ্রেপ্তারের একটি গুজব ছড়াচ্ছে, এটা মূলত একটা ফেক, এটা একটা গুজব, দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। পিনাকি ভট্টাচার্য যেমন আছে তেমন অনেকটাই ভালো আছে, সে আগের মতো এবং সুস্থ আছে, সে এখনও কোনোভাবে গ্রেপ্তার হয়নি বা তার নামে তেমন কোনো মামলাও নেই। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন যা কিছু শুনেছেন সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ।